হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার আজকে একটা নতুন এপিসোড নিয়ে। থাম্বনেলটা এবং টাইটেলটা দেখেছেন আপনারা এবং দেখেই বুঝে গেছেন যে আজকে এটা একটা কল রেকর্ডিং এপিসোড হতে চলেছে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ ঘোষ। সুদীপদার গলায় ঘটনা এর আগেও আপনারা শুনেছেন। সুদীপদার সাথে আমরা এর আগে 3টে এপিসোড করেছি, তার মধ্যে একটি কল রেকর্ডিং এপিসোডও ছিল। আজকে এই এপিসোডে সুদীপদা আমাদের বর্ধমানের জামালপুরের সামন্তবাড়ির ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করেছেন। পুরো ঘটনাটি শুনুন। খুবই ভয়ানক একটা ঘটনা এটা, এবং আমি বলবো যে পুরোটা আপনারা শুনুন। পুরোটা শুনলেই আপনারা বুঝতে পারবেন পুরো ব্যাপারটা, এবং ঘটনার সত্যতার ব্যাপারেও কিন্তু সুদীপদা বলেছেন। সুদীপদার যে এপিসোডগুলো আমরা টেলিকাস্ট করেছি সেখানে আপনারা অনেকেই লিখেছেন যে ওনার নাম্বারটা পাওয়া যাবে কিনা। দেখুন, আমি প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিই। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও সুদীপদার নাম্বারটা দিয়ে দেব। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন এবং যোগাযোগ করে নিতে পারেন। তো আজকের ঘটনার ব্যাপারে আর বেশি কিছু বলবো না, চলে যাই আজকের ঘটনাতে। হ্যালো দাদা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। বলো তারপর। অনেকদিন পর আবার রেকর্ডিং এ তোমার সাথে বসলাম। একদম 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 অনেকদিন পর। মানে প্রায় ভালোই আর কি বাধা আসছিল, এই দিন হবে ওই দিন হবে, মানে টাইম হয়ে উঠছিল না, কখনো ঠিক, তোমার হচ্ছিল না। সপ্তাহ তো কয়েকটা দিন এভাবেই কাটলো। হ্যাঁ, অনেকগুলি সময় সমস্যা ছিল ঠিকই। ইউটিউবে তোমার সাথে যে এপিসোড গুলো আমি করেছি, অনেকেই সেই এপিসোড গুলো পছন্দ করছে, দেখছে, এবং আরো অনেক কিছু জানতে চাইছে তোমার থেকে। এবং সব থেকে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে আমি যেমন আগেও বলেছি এখনো বলছি যে তুমি যেহেতু এইসব ব্যাপারে নিয়ে রয়েছো, এইসব নিয়ে কাজ করছো, তাই বলতে গেলে এই ভূতেদের সাথে বা প্রেতাত্মা আত্মা যাই বলো না কেন, এদের সাথে তোমার প্রায় সবসময় একটা কাজ লেগেই রয়েছে। মানে এদের নিয়েই তোমার কাজটা। একদম একদম প্রায় প্রতিদিনই তো কাজ তো থাকেই। প্রতিদিন এদের সঙ্গে অ্যাটাচটা প্রতিদিনের ঘটনা হয়ে উঠেছে, দীর্ঘ 7 বছর ধরেই চলছে। হ্যাঁ, তো আমি চাইছি যে তুমি তোমার জীবনে যে ঘটনাগুলো এতদিনে ফেস করেছো, তো তুমি বলছিলে বর্ধমানের জামালপুরের সামন্তবাড়ির একটা ঘটনা রয়েছে, তো একদম। কি ঘটেছিল ঘটনাটা বলো। আচ্ছা, দেখো, প্রথমত আমি তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শককে আমার শুভেচ্ছা এবং নমস্কার জানাই। যে ঘটনাটা আজকে আমি তোমাকে বলবো, সেই ঘটনাটা বিশ্বাস করা না করাটা, এটা সত্যিই একটা অনেক বড় আশ্চর্যজনক ঘটনা। কারণ এই ঘটনাটা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের সামন্তবাড়ি। তুমি নিশ্চয়ই জানো, এর আগেও যে এপিসোডগুলো আমি বলেছি, অনেক সময় আমি যে ঘটনাগুলো বলি এগুলো পুরোপুরি সত্য ঘটনা। তাই আমি স্থান, কাল এবং যাদের বাড়িতে ঘটেছে এমন নামও আমি মুখ ফসকে বলে ফেলি ঘটনা বলাকালীন। যদিও কারোর নাম বলা উচিত নয়, স্থান এগুলো বলে দেই, তো আমি অনেক সময় নামও বলে ফেলি, হয়তো নাম বলে ফেলতেও পারি। তো এরপর আমার কাছে ঘটনা দেখার পর অনেকেই আমার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করে, যারা করে তাদের সাথে আমি কথা বলে বুঝিয়ে দিই, এবং তারা সেই জায়গায় তার মানে সত্যতা যাচাই করে নেয়। পরে তারা আমাকে জানায়, হ্যাঁ আমি এটা খোঁজ পেয়েছি এবং ঘটনাটা অবশ্যই সত্য, যেটা অনেকে আবার তোমার চ্যানেলের মাধ্যমেও কমেন্ট করে জানিয়েছে। তো আজকের যে ঘটনাটা সেটা পূর্ব বর্ধমান জেলার জামালপুরের সামন্তবাড়ির ঘটনা। এই ঘটনাটি এই 2024 সালে দুর্গাপুজোর পর থেকেই কিন্তু তাদের বাড়িতে একটু একটু করে ঘটতে শুরু করেছিল। আর এরা আমার সঙ্গে কিন্তু ডিসেম্বরের একদম 25 তারিখ নাগাদ যোগাযোগ করেছিল, আর আমি তার দিন 4-5 পর ওদের বাড়িতে আমি এই কাজটা করবো বলে ঠিক করেছিলাম। তো প্রথমেই তোমাকে জানাই যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, আমরা পূর্ব বর্ধমানের জামালপুরের যে রেলওয়ে স্টেশন আছে, রেলওয়ে স্টেশন বলতে ঠিক রায়না রেলওয়ে স্টেশনটা পরে জামালপুরের দিকে সোজা মোশাগ্রাম চলে যাচ্ছে ট্রেন। আচ্ছা। তো এই যে রেল লাইন বা এই যে দামোদর নদীর উপর দিয়ে যে রেলের সেতু, আজ থেকে মোটামুটি 6 মাস আগে ওই রেলে একজন কিন্তু কাটা গিয়েছিল এবং সে আত্মহত্যাই করেছিল। লোকটির বয়স মোটামুটি 40 বছরের মতো। তার বাড়ির কিছু সাংসারিক সমস্যা, তার স্ত্রীর সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি, এই সমস্ত কারণে কিন্তু সে আত্মঘাতী হয়েছিল। পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদর নদীর উপর দিয়ে যে রেল ব্রিজ গেছে, সেই বিডিয়া অর্থাৎ বাঁকুড়া মোশাগ্রাম
ওই রেল হুম। অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল লোকটি। আচ্ছা তো এখন হচ্ছে সামন্তবাড়ির ঘটনাটা আমি তোমাদের কাছে একটু উপস্থাপিত করি। সামন্তবাড়ির যে আছেন সোমনাথ সামন্ত, আমি নামটা বলেই ফেললাম, যাই হোক। তো উনি, তার পাশেই কিছু ব্রাহ্মণ বাড়ি আছে ওই গ্রামের বা ওই এলাকার বা পাড়ার মধ্যে। তো ব্রাহ্মণরা আমরা জানি যে সমাজে যারা ব্রহ্মচর্য করে বা যারা কাজ করেন, তো অনেক সময় শ্রাদ্ধ বা ওই উপনয়ন, একই সঙ্গে যে সমস্ত পূজা অর্চনার কাজ তো ব্রাহ্মণরা করে। তো ব্রাহ্মণ বাড়ি থেকে তো অনেক দান সামগ্রীও পাওয়া যায়। এরকমই একটা ঘটনা যে শ্রাদ্ধের সময় ব্রাহ্মণকে অনেক সময় গরু দান করা হয়, জমি দান করা হয়, অনেক রকম উপাদান সামগ্রী দান করা হয়। তেমনি ব্রাহ্মণকে কিন্তু খাটও দান করা হয়। খাট মানে খাটিয়া, পালঙ্ক। আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে সবাই করে না, শ্রাদ্ধের অনেক রকম প্রকারভেদ আছে। তো যারা খুব উচ্চ মার্গের শ্রাদ্ধের অনুষ্ঠান কার্যকর করে, তো তারা কিন্তু গরু, জমি, মানে জমি, একই সঙ্গে তোমার ওই শ্রাদ্ধের সময় খাটটা উপলক্ষ কি থাকে, যিনি মারা গেছেন, যার আত্মার সন্তুষ্টিকরণের জন্য শ্রাদ্ধ করা হয়, সেই মানুষটাকে আর কি ওটা ওই শ্রাদ্ধের সময় উপহার দেওয়া হয়। যে আপনি মৃত্যুর পরে মানে আন্তরিকভাবে এটাকে কল্পনা করে ব্রাহ্মণকে দান করা হয় যে তিনি এই খাটের মধ্যে কিন্তু শোবেন। মানে যিনি মারা গেছেন, যার শ্রাদ্ধ হচ্ছে, তাকেই এটা অ্যাকচুয়ালি দেওয়া হয় উদ্দেশ্য করে, উপলক্ষ থাকে ব্রাহ্মণ প্রাপ্য ব্রাহ্মণের। আচ্ছা তো অনেক সময় কিন্তু ব্রাহ্মণ বাড়িতে তারা তো এরকম পূজা অর্চনার কাজ অনেক অনেক করেন। এই করার প্রসঙ্গে কিন্তু তাদের বাড়িতে এরকম দান সামগ্রী কিন্তু প্রচুর পরিমাণে থাকে। এর পাশাপাশি লোককে অনেকে দানও করে দেয়, কেউ আর বিক্রিও করে দেয়। ঠিক এরকমই সামন্ত মশাই পূর্ব বর্ধমানের জামালপুরে তিনি এক ব্রাহ্মণ বাড়ি থেকে একটি খাট কিনেছিলেন। সেই খাটটি কিন্তু শ্রাদ্ধে প্রাপ্য একটা দান ছিল ব্রাহ্মণের। তো তিনি সেই খাটটা কিনে বাড়িতে নিয়ে আসেন। তো এই খাট কেনাটাই কিন্তু পূর্ব বর্ধমানের জামালপুরের সামন্তবাবুর বাড়ির মধ্যে কিন্তু একটা সমস্যার প্রথম সূত্রপাত ঘটে। প্রথমেই তোমাকে বলে দিই, সামন্তবাবুর বাড়িতে সামন্তবাবু, ওনার স্ত্রী, এক ছেলে আছেন। একই সঙ্গে সামন্তবাবুর এক দিদি, যার অনেক কাল আগে বিবাহ হয়েছিল এবং তার স্বামী মারা গেছে, সেই মহিলাও কিন্তু সামন্তবাবুর বাড়িতে থাকেন। আচ্ছা এই হচ্ছে সামন্তবাবুর পরিবার। একই সঙ্গে ধরো এই খাটটা কিনে আনার পর কিন্তু সামন্তবাবুর যে বাড়ির মধ্যে রুম আছে, এটা বাঁদিকের একটা রুমে উনি এই খাটটা রেখেছিলেন। সেই খাটের মধ্যে কিন্তু ওই সামন্তবাবুর বোন কিন্তু থাকতেন, মানে উনি শুতেন আর কি ওই ঘরটার মধ্যে। আচ্ছা তো ওদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল এবছর দুর্গাপুজোর পর, মানে শ্রাদ্ধ বাড়ি থেকে খাট কেনা খাটটা উনি নিয়ে বাড়িতে আসেন। তারপরে কিন্তু ওই খাটটা বাড়িতে আনার পর থেকেই সমস্যাটা শুরু হয়। তো সামন্তবাবুর দিদি ওই খাটের মধ্যে শুয়ে থাকেন। তো উনি বলছেন কি, যে খাটের মধ্যে শুয়ে থাকার পরে যে অনুভূতিটা প্রথম হলো, সেটা হচ্ছে যে অনেকটা রাতের দিকে যে খাটের মধ্যে শুয়ে থাকার পরে মনে হচ্ছে কেউ যেন খাটটাকে উপরের দিকে চাগিয়ে তুলে ধরছে। আচ্ছা মানে বলছে শুয়ে আছি, সকাল যেমন স্বাভাবিকভাবে রাতের মধ্যে খাবার দাবার শেষ করে শুয়ে পড়ে, এমন শুয়ে পড়েছে, কিন্তু একটু মাঝরাতের দিকে সে যখন ঘুমোচ্ছে, বলছে এই খাটটাকে কেউ উপরের দিকে চাগিয়ে তুলে ধরছে, আবার কখনো নামিয়ে দিচ্ছে, কেউ যেন খাটটা দুলিয়ে দিচ্ছে। মানে তার মধ্যে কিন্তু এইরকম ভয়ঙ্কর কিছু ফিলিংস সে অনুভব করে, সেটা বেশ কিছুদিন কন্টিনিউ হয়। একই সঙ্গে ওর বাড়ির মধ্যে আরো যেটা মারাত্মক সমস্যা, যেটা ওরা আমাকে বলেছিল, যে বাড়িতে ধরো বাথরুমের এই অনেক ঘটনা আমরা এর আগেও দেখেছি যে ট্যাপ খোলা থাকে, ওর বাড়িতে কিন্তু ট্যাপ খুলে দেওয়া বা বাথরুম থেকে জল পড়ছে এইরকম কোনো ঘটনা ঘটেনি। ওরা যখনই রাতের বেলা বাথরুম যেত, তখনই দেখতো বাথরুমের ভিতরটা পুরোটাই ভিজে। দেখে মনে হতো যে কেউ যেন জাস্ট কিছুক্ষণ আগে বাথরুম থেকে বেরিয়ে গেছে ব্যবহার করে। আচ্ছা অথচ কিন্তু ওনার বাড়ির লোকেরা কিন্তু ওইভাবে কেউ বাথরুম অতটা যায় না, মানে উপরের দিকে যে বাথরুম ছিল সেই দিকে কেউ কিন্তু যায় না। কিন্তু এই বাথরুমটা গেলেই মানে প্রায় দিনই মনে হতো যেন সবে কেউ যেন বাথরুম ব্যবহার করে গেছে। ওরা নিজেরাও কিন্তু বেশ কিছুদিন ধরে ব্যাপারটাকে ওয়াচ করতে শুরু করে, দেখেছে কিন্তু না, এর পরিবর্তন কিছু নেই, বাথরুম গেলেই যেন মনে হয় সবে কেউ বাথরুম ব্যবহার করে গেছে, চারিদিকটা ভিজে এরকম হয়ে আছে। তো এক হচ্ছে তোমার এই খাটে শোয়ার পর থেকে মনে হয় খাট কেউ দোলাচ্ছে, খাট কেউ নামিয়ে নিচ্ছে, কেউ ওপর দিকে চাগিয়ে দিচ্ছে,
একটা একটা করে কিন্তু সূত্রপাত ওদের বাড়ির মধ্যে শুরু হয়। এরকম তো বেশ কিছুদিন চলে, ওরা নিজেরাও অনুমান করে যে কি চলছে, হঠাৎ তো সুখের সংসার, ভালোই ছিল সবকিছু, কেমন যেন একটা সমস্যার মধ্যে সবাই পড়ে যাচ্ছে। এরপরে বলছে যে শরীরের মধ্যে ওই সামন্তবাবু দিদি বলছে তার গোটা দেহের মধ্যে মানে একদিন দেখছে যে বিভিন্ন জায়গায় আঁচড়ানো দাগ, পিঠের মধ্যে, গলার মধ্যে, হাতের মধ্যে আঁচড়ানো দাগ। আচ্ছা। মানে আমি তোমাকে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যে তোমার দর্শক যারা এই এপিসোডটা শুনছে, হ্যাঁ আপনাকে বলছি যারা শুনছেন, অনেক সময় আমরা অনুভব করি যে আমাদের মনে থাকে না, এমন এমন জায়গায় আঁচড়ানো দাগ আমরা মাঝের মধ্যে লক্ষ্য করি, বুকে, হাতে, গালে বা যাই হোক পিঠে, যেগুলো আমরা জানি না কিভাবে এগুলো আঁচড়ে গেছে বা ফিরে গেছে, অথচ কিন্তু আমরা মাঝে মাঝে এগুলো দেখতে পাই। তো এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, কিন্তু এগুলো অনুভব করবেন বা দেখতে পাবেন। তো এগুলো কিন্তু একটু সতর্ক হওয়া উচিত। পরে একদিন আমি এটা নিয়ে বলবো। তো উনিও কিন্তু সকালে উঠে এরকম দেখছেন চারিদিক ফিরে গেছে বা আঁচড়ানো দাগ। যথারীতি ওরা কিন্তু মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়, বাড়ির মধ্যে একটু অন্যরকম ভাবে সবকিছু চলছে। আচ্ছা। বেশ কিছুদিন পর কিন্তু ওরা আরেকটা জিনিস লক্ষ্য করেছে, যেটা সব থেকে মানে মানে কি বলবো ভয়ঙ্কর একটা ব্যাপার, যে বাড়ির মধ্যে প্রত্যেকটা সদস্যই কিন্তু অনুভব করছে একদম পরিষ্কার যে বাড়ির যে জানলা, সেই তারা জানলা থেকে অনুভব করছে যে জানলার আড়ালে এক অদৃশ্য ছায়ামূর্তি, মানে কেউ যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঘরের দিকে, হালকা ঝাপসা নীল কাঁচ থেকে, যেন এই বুঝি কেউ পেরিয়ে গেল। ভয়ানক ব্যাপার। হ্যাঁ, মানে মাঝের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে যে কেউ যেন, মানে বাড়ির মধ্যে, ধরো আমরা সবাই বাড়ির মধ্যে শুয়ে আছি বা বসে আছি, হঠাৎ করে তাকালাম জানলার দিকে, দেখছি কেউ যেন জানলার দিকে তাকিয়ে দেখছে, এবং চোখের পলকেই কেউ যেন সরে চলে গেল। এই রকম বেশ কিছু ওদের ঘটনা ওদের সঙ্গে কিন্তু ঘটতে শুরু করেছিল। তো অদ্ভুত অদ্ভুত ছায়ামূর্তির মতো লাগে, যেন কেউ দেখছে ওদের দিকে তাকিয়ে, বা ওদের পাশ দিয়ে কেউ গেল, এইরকম কিন্তু অনুভূতিগুলো ওরা কিন্তু খুব বেশি লক্ষ্য করে। এরপর কিছুদিন যাচ্ছে, একই রকম মাঝে মাঝে এই সমস্ত ফিলিংস গুলো হচ্ছে। তার সাথে সাথে বলছে শনিবার আর মঙ্গলবারটা এলেই ঠিক সন্ধ্যে 7টা 7:30 বাজলে কোথা থেকে একটা কাল প্যাঁচা এসে ককর্ষ চিৎকার শুরু করে বাড়ি চত্বরে। বলছে স্পেসিফিক দুটো বার, শনিবার মঙ্গলবারটা ওরা অনুমান করছে যেটা কাল প্যাঁচা, সন্ধ্যেবেলা একটা কালো রঙের বড় প্যাঁচা চলে এলো, এসে বাড়ির সামনে বসে ককর্ষ চিৎকার। ওদের বাড়ির সামনে না পুকুর আছে আর বাঁশ গাছ আছে, ওরা ওই দেখছে যে একটা ককর্ষ চিৎকার, পেঁচার চিৎকার, একটা কাল প্যাঁচা এরকম ডাকাডাকি করছে। মানে রীতিমতো কিন্তু ওদের ঘরের মধ্যে প্রত্যেকটা বাড়ির সদস্য সবাই কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে উঠেছিল। যত দিন যাচ্ছে ওরা কিন্তু সমস্যার মধ্যে পড়ছে। এবার কি না, বাড়ির যারা অন্য সদস্য আছে না, তাদের মধ্যেও কিন্তু বনিবনার প্রবলেম হতে শুরু করে। মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, এগুলো কিন্তু খুবই হচ্ছিল। বলছে ওরা আমাকে বলছে যে যখন আমার বাড়িতে এসে ঘটনাটাগুলো বলছিল, ওরা আমাকে বলছে যে একদিন দুপুরবেলা, মানে ওদের বাড়িতে সেদিন মাছ রান্না হয়েছে, তো বাড়ির মধ্যে মানে কোনো একটা ছোট খুঁটিনাটি বিষয় কিনে তুলকালাম ঝামেলা নিজেদের মধ্যে। ওই তো বাড়িতে 4টে লোক, সামন্তবাবু, তার স্ত্রী এবং ছেলে, আর ওরা ওনার দিদি। ওই নিজেদের মধ্যে এমন ঝগড়া ঝামেলা হয়ে গেল, তো দুপুরবেলা আর কেউ আর কি খেতে পারলো না, মানে নিজেদের মধ্যে মন খারাপ, চেঁচামেচি করে, রাগারাগি করে কেউ আর খায়নি। তো বিকেলের মধ্যে যাই হোক, দুপুরে একটু সময় গড়িয়েছে, নিজেদের মন মানসিকতাকে চেঞ্জ করেছে, একটু ঠান্ডা হয়েছে ওরা। তারপরে ওরা যখন সন্ধে বেলা এবার একটু খাওয়া দাওয়া করবে বলে ঠিক করেছে, তো রান্নাঘরে গিয়ে মিটকেস খুলে দেখছে যে রান্না করা মাছ ভাত কিছুই নেই হাওয়া। অথচ তারা নিজেদের মধ্যে ঝগড়া করে দুপুরে কিন্তু কেউ খায়নি, দেখছে যে নেই। একই সঙ্গে এটা তো এক ওদের কাছে আশ্চর্যজনক, এবং ওরা প্রত্যেককেই ভয় পেয়ে যায়। তখনই কিন্তু ওরা ওই বিভিন্ন রকম সব জ্যোতিষ বা তান্ত্রিক যারা আছে তাদের কাছে কিন্তু টুকটাক যেতে শুরু করে। এই যাওয়ার পরে তোমার রায়নায় কোনো একজন অনেক উচ্চমার্গের মানে তান্ত্রিক আছে, তার কাছে প্রথম ওরা একবার ঘটনাটা নিয়ে যায়, যেহেতু জামালপুর থেকে রায়নার দূরত্ব খুব কম, মাত্র 10 কিলোমিটার। তো তার কাছে যাওয়ার পর সে
কিছু আর কি সরিষা পোড়া বা সরিষাকে মন্ত্রপ্লুত করে দিয়েছিল যে তোমরা বাড়ি চত্বরে এগুলো ছড়াও, দেখবে আর কিছু থাকবে না। তো সেগুলো করে ওরা কিন্তু বাড়ির মধ্যে ছড়িয়েছে। বলছে যেদিন ছড়িয়েছে সেই দিন আবার বেশ কিছু অন্যরকম ফিলিংস দুটো ওরা অনুভব করেছে। কি বলছে, সন্ধ্যে থেকেই ছাদের মধ্যে ঢিপঢাপ করে আওয়াজ হচ্ছে। আচ্ছা, এটা আগে ছিল না আর কি? না, এটা কিন্তু আগে ছিল না। ঠিক যেদিন সর্ষে পোড়াটা ছড়িয়েছে তার একদিন দুদিন পরেই কিন্তু এটা অনুভব, মানে সেদিন থেকেই এটা শুরু হয়েছে, একদিন দুদিন পর্যন্ত টানা মানে অনুভব করছে যে ছাদের মধ্যে সন্ধ্যের পর থেকে কিন্তু ঢিপঢাপ করে আওয়াজ। ধরো ছাদের মধ্যে কেউ যদি একটা জোরে ইট ফেলে, যারা নিচে তলায় থাকবে তারা তো একটা আওয়াজ পাবেই। বলছে আওয়াজ শুনে কিন্তু একা একা কেউ আর উপরে উঠতে সাহস পায় না, ছাদে উঠতে সাহস পায় না। তারা দল বেঁধে মানে দু একজন টর্চ নিয়ে সাহস করে গিয়ে দেখছে কোথাও কিছু নেই। আবার যখন নেমে আসছে দেখছে আবার একটা ঢিপ করে আওয়াজ উঠলো। রীতিমতো বুকের মধ্যে একটা আতঙ্ক আর ত্বরা সৃষ্টি হয় ওদের মধ্যে। তো এই রকম কিছুদিন চলার পরে এখানেও আর একটা বড় ঘটনা ঘটেছে। সামন্তবাবু বলছে একদিন সে টিভি দেখছে। বলছে রিমোটটা ওই সম্ভবত কোন একটা জনপ্রিয় সংবাদ চ্যানেলকে সে জুড়ে দিয়ে সে টিভি দেখছে। টেবিলে রিমোটটা রাখা। বলছে অটোমেটিক একের পর এক টিভি চ্যানেল চেঞ্জ হয়ে যাচ্ছে চোখের সামনে। রিমোট কিন্তু টেবিলে রাখাই আছে, কিন্তু চ্যানেল একের পর এক চেঞ্জ হয়ে যাচ্ছে। বলছে এটা তার কাছে একটা অত্যন্ত আতঙ্কের বিষয় হয় এবং সে রীতিমতো ভয় পেয়ে যায়। এবং একে বাড়ির মধ্যে এই সিচুয়েশন গুলো, এই জানলা দিয়ে কেউ যেন দেখছে, এই সামনে দিয়ে কেউ বোধহয় পেরিয়ে গেল, ছাদের মধ্যে ঢিপঢাপ করে আওয়াজ। সেদিন নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করে ভাত খাইনি, তো সন্ধ্যেবেলায় একে একে খাবে বলে খাবার বাড়তে গিয়ে দেখছে রান্না করা মাছ এবং ভাত কিছুই নেই, পুরো উধাও। উল্টে আবার দেখছে চোখের সামনে টিভি দেখার মুহূর্তে দেখছে যে টিভি কোন রকম সে একটি জনপ্রিয় সংবাদ চ্যানেল দেখছে, অথচ দেখছে একের পর এক চ্যানেল অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে টিভির মধ্যে। সে প্রথম মনে করে হয়তো সেপটপ বক্সের সমস্যা, সেপটপ বক্স একটু চাপড়ে দেয়, এরকম করে, দেখে না কোনো সমস্যা নেই, চেঞ্জ হয়ে যাচ্ছে। হঠাৎ করে রিমোটে হাত দেওয়ার পরই মোটামুটি থেমে যায়। মানে ওদের সঙ্গে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে। তারপরে ওরা অন্য এক সূত্রে মানে বাড়ির মধ্যে আলোচনা করতে শুরু করে যে আরামবাগ থেকে সুদীপ ঘোষ আছেন, তো ওনার সঙ্গে আমরা যোগাযোগ করব, ওনার কাছে আমরা যাব, গিয়ে কথা বলবো। ওই সামন্তবাবুর এক সম্বন্ধী যার কিন্তু আরামবাগে বাড়ি। আচ্ছা। তো তার মাধ্যমে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে এসেছিল। এই আসার আগের দিনে একটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো সামন্তবাবু ওনার বাড়িতে বসে ওনার সম্বন্ধীর সঙ্গে একদিন রাত্রিবেলায় খাওয়া দাওয়ার আগে আলোচনা করছে যে তো তাহলে দেখো আমাদের বাড়িতে তো এইসব চলছে, প্রচন্ড সমস্যা বাড়ছে, কি করা যায়। মানে তখন ওর সম্বন্ধী বলে যে আরামবাগে আমাদের এখানে সুদীপদা আছে, তো উনি তো তন্ত্রক্রিয়া করেন, তো তাহলে ওনার কালকে যাব, ওনার সঙ্গে যোগাযোগ করছি। তো বলছে আমার সঙ্গে যোগাযোগ করছে বা কালকে আমার বাড়িতে আসবে, এইরকম একটা ওদের মধ্যে কিন্তু আলোচনা হয়েছে। যেদিন আলোচনাটা ঠিক হয়েছে ঠিক সেদিন রাতে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। কি তোমাকে বলি, যে ওই সামন্তবাবুর যে গোয়াল ঘর আছে না, যেখানে গরু আছে, মোটামুটি 4-5টা গরু আছে ওনার, বলছে যে সেই দিন রাত্রিবেলায় গোয়ালের মধ্যে কিন্তু গলায় দড়ি জড়িয়ে 2টো গরু মারা গেছে। মানে এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক, কারণ গোয়ালের মধ্যে গরু আছে, গরুর গলায় দড়ি আছে, দড়ি দিয়ে যেমন খুঁটোর সাথে বা গোঁজের সাথে বাঁধা থাকে না, সেরকম ছিল। কিন্তু সকালে উঠে দেখছে 2টো গরু গলার মধ্যে দড়ি পেঁচ লেগে তারা কিন্তু মরে পড়ে গোয়ালের মধ্যে। তো সামন্তবাবুদের বাড়িতে এরকম একটা শোকস্তব্ধ হয়ে পড়ে। তো অনুমান করাই যাচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু যে অপদেবতা তার বাড়ির মধ্যে বিরাজমান আছে বা যার দৃষ্টি পড়েছে, সে কিন্তু অত্যন্ত মানে সম্পদশীল হচ্ছে বা পাওয়ারফুল হয়ে উঠছে আস্তে আস্তে। আচ্ছা। সে কিন্তু 2টো জীবের প্রাণ নিয়ে নিল, একই সঙ্গে বাড়ির মধ্যে উৎপাত শুরু করেছে। তো আমার বাড়িতে আসার পরে আমাকে ঘটনাটা বললো, আমি সত্যি খুব দুঃখ প্রকাশ করলাম ওদের কাছে। তারপরে আমি বললাম চলুন, তুমি তো আমার বাড়িতে দেখেছো উপরে মায়ের মন্দির, তো আমি ওদেরকে নিয়ে আমার মায়ের মন্দিরে যাই, গিয়ে আমি আমার
যারা বন্ধু আছে তাদেরকে নিয়ে একটু গণনা করতে শুরু করি যে কি আছে, দেখবো কি হচ্ছে। তো আমি পরিষ্কারভাবে দেখলাম যে মানে আমার তো জলযোগ করে আমি দেখি, জলযোগ মানে জলযোগ শব্দের অর্থ কিন্তু মদ্যপান নয়। জলযোগ মানে হচ্ছে আমার একটা তামার বাটি আছে, যে বাটিতে জল দিয়ে মানে দেখা যায় মানে কি ঘটছে না ঘটছে পুরো জিনিসটা দেখা যায়, এবং জপের মাধ্যমে এটা দেখতে হয়। আচ্ছা। কারণ কোনো জিনিস কেউ চুরি করলে আমি আগে নাম বলে দিতাম, এই নিয়ে কিন্তু বেশ কিছু ঝামেলা আমি পড়েছিলাম। মানে ওই জন্য নাম বলাটা অভ্যাস হয়ে গেছে বলে বলে ফেলি, কিন্তু কিছুটা কন্ট্রোল করার চেষ্টাও করি। তো ওই তামার বাটিতে জল দিয়ে আমি দেখি একটা খাটের ছবি, অনুভব করি একটা খাটিয়া দেখতে পাচ্ছি। তো আমি সামন্তবাবুকে বলি একটা খাট দেখতে পাচ্ছি। তখন সামন্তবাবু চমকে উঠে আমাকে বলে, হ্যাঁ আমি আমাদের পাড়ার এক ব্রাহ্মণ আছে, তার বাড়ি থেকে একটা খাট কিনে নিয়ে এসেছিলাম। আমি বলছি খাট কিনে এনেছিলেন? তারপরে একটু খবর নিন তো, দাঁড়ান ঠাকুরমশাইকে ফোন করছি। আমার সামনে বসে ঠাকুরমশাইকে ফোন করলো, ঠাকুরমশাই বললো হ্যাঁ আমি ওটা একটা ছাদ্য বাড়ির খাট পেয়েছিলাম, সেটা তোমাকে মানে বিক্রি করে দিয়েছি। তো আমাদের রাখার জায়গা থাকেনি, অনেক তো দান টান পাই, এদিক ওদিক করে বিক্রি বাক্রা করে দিই। তো আমাকে বলে যে ছাদ্য বাড়ির খাট। আমি তখন আমার মায়ের দিকে তাকাই, আমার মানে মায়ের বড় মায়ের মন্দিরের দিকে, দেখলাম যে ঠাকুর ঘরের মধ্যে দুটো টিকটিকি ঠক 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 করে আওয়াজ করে উঠলো। মানে তুমি ওই সময় ওই পরিবেশটা অনুভব করার চেষ্টা করো। যে মা আমাকে পরিষ্কার বুঝিয়ে দিল, যে আমাকে দেখালো যে একটা খাটের ছবি বা তক্তাপোষের ছবি আমি দেখতে পেলাম। তো ওকে খাটের ছবি দেখতে মানে খাট কিছু কি বাড়ির মধ্যে সমস্যা বা কিছু কিনেছেন? তো সামন্তবাবু চমকে উঠে বলে হ্যাঁ একটা খাট আমি কিনেছি, ঠাকুরমশাইয়ের কাছ থেকে নিয়েছি। তারপর ঠাকুরমশাইকে ফোন করে বলে ও আমার ছাদ্য বাড়ির দান পেয়েছিল, দিয়েছে। তো তারপরে আমি ওনাকে বলি ওই খাটটায় কিন্তু আপনারা ব্যবহার করবেন না। ওই খাটটা ছাদ্য বাড়ির খাট, এবং যে উদ্দেশ্যে ওই খাটটা আর কি ছাদ্যের খাট, তো আপনারা ওই রকম ব্যবহার করতে পারবেন না। তার উপর হচ্ছে মহিলারা শুলে দুর্বল প্রকৃতির মানুষ যদি হয় তাহলে তো তাকে তো ধরবেই বা অ্যাটাক করবে, এরকম একটা ব্যাপার থাকে। সব বাড়ির ক্ষেত্রে থাকে না। যদি অপঘাতে মৃত্যুবরণ করেছেন এমন কোনো ব্যক্তির উদ্দেশ্যে ওই খাট শ্রাদ্ধের কাজে নির্বাহ করা হয়, তো তাহলে তার একটা কিন্তু দৃষ্টি থাকেই। তো আমি ওদেরকে নিষেধ করি। তো ওরা আমাকে তো রীতিমতো খুবই হাকুলি বিকুলি করে রিকোয়েস্ট করে যে তাড়াতাড়ি ওদের বাড়িতে যাওয়ার জন্য, বা তন্ত্রক্রিয়ার যা কাজ যদি কিছু করার থাকে করার জন্য। আমি প্রথমে বলি যে আমি আপাতত তোমাদের সবাইকে একটা করে কবজ আমি বানিয়ে দিচ্ছি মাদুলি, তো সেগুলো তোমরা সবাই ধারণ করো। আর এরই মধ্যে আমি যেতে পারবো না। 24-25 তারিখ করে আমার বাড়িতে এসেছিল ডিসেম্বরে, আমি দেখলাম যে আমার তো প্রতিদিনই কোথাও না কোথাও তো বুকিং থাকে কাজের জন্য। তো আমি তখন ওদেরকে 30শে ডিসেম্বর 2024 তারিখ, মানে 24 সালের 30শে ডিসেম্বর বকুল অমাবস্যার দিনটা দিয়েছিলাম। আচ্ছা। এই যে গত অমাবস্যাটা গেল, এই বকুল অমাবস্যার দিনটা আমি বলেছিলাম তোমার বাড়িতে আমি কাজ করতে যাব। তো আরামবাগ থেকে জামালপুর মোটামুটি 1.5 ঘন্টার রাস্তা। রাত্রি 9টার পরে আমি আরামবাগ থেকে বেরোবো, 11:30 সাড়ে 11টায় পৌঁছাবো, খুব কাজ করব। একটা ডেট আমি দিয়েছিলাম। তো ওদের পরের দিন ওরা ওরা ওখান থেকে আমার বাড়ি থেকে চলে যায়। তারপর ওই খাটটাকে কিন্তু আর ব্যবহার করে না। ওরা সবাই মিলে কিন্তু বাড়ির সব সদস্যরা একটা রুমের মধ্যেই শোয়ার চেষ্টা করে। যেহেতু 4-5 দিনের মধ্যে আমি যাব, কেউ আর যেহেতু বলে দিয়েছি সবকিছু, আর সাহস করে কিন্তু কেউ এ করে না। বলছে রাত্রিবেলায় একদিন ওই যে সামন্তবাবু দিদি ছিল না, ওই দিদির আচরণ কিন্তু অনেকটা পরিবর্তনের দিকে। ওর দিদি বলছে যে সে খাটে মানে যে অন্য একটা ঘরের মধ্যে শুয়ে আছে, সে বলছে সে বিছানায় শুয়ে থাকার পর তার শরীর যেন অবশ হয়ে আসছে, মনে হচ্ছে কেউ যেন অত্যন্ত বল প্রয়োগ করে তাকে বিছানার মধ্যে টিপে শুয়ে রাখছে, এবং সে কথাও বলতে পারছে না, ঠিক করে দমও নিতে পারছে না, হাতও নড়াতে পারছে না। শরীর যেন শিথিল হয়ে মানে বিছানার মধ্যে একবারে মিশে যাওয়ার মতো তার অবস্থা হচ্ছে। আচ্ছা। মানে এই রকমটা কিন্তু মধ্যরাত্রির দিকে মাঝে মাঝে সেরকম অবস্থা ফিল করছে। বলছে ভিতর থেকে প্রচন্ড খিদে পাচ্ছে, মনে হচ্ছে সবকিছু খেয়ে নি, নিজের উপর কোনো কন্ট্রোলই থাকছে না। মানে এইরকম একটা সিচুয়েশন ওদের মধ্যে কিন্তু ঘটতে শুরু করেছিল। তো এখন এই আর ওনার বলছে যে মাঝে মাঝে কি করছে ওই মহিলা, বলছে উল্টো দিকে তাকিয়ে আছে জানলার দিকে বা ঘরের দিকে তাকিয়ে আছে, সে হাসছে মাঝে মাঝে,
হ্যাঁ, দাঁত খিচিয়ে লাল চোখ করে রক্তবর্ণ মুখ করে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, মানে কোনো কিছু বললেই হঠাৎ করে রেগে যাচ্ছে, রেগে গিয়ে চোখ মুখ লাল করে ফেলছে। মানে তাকে কিন্তু, উনি ওই খাটটার মধ্যে শুতেন, তো ওনাকে কিন্তু অলরেডি অ্যাটাক করে ফেলেছে, মানে মানে ভর করেছে তার উপর, তার উপর দৃষ্টি করে, যেটাকে ভর বলবো না, মানে তার উপর একটা কুদৃষ্টি বা কুপ্রভাব পড়ে গেছে, যেহেতু উনি ওই খাটটা ব্যবহার করতেন বা অনেকদিন ওই খাটের মধ্যে শুয়েছিলেন, তাই ওকে কিন্তু ধরে গেছে, আমরা যেটা বাংলায় বলি ভূত ধরা। একদমই, ওটা কিন্তু ওরকম দৃষ্টি করেছে বা ওনার মধ্যে কিন্তু এটা ঢুকে গেছে, আত্মা ভর করেছে প্রায়। তো উনি আমাকে আরো জলদি বলেন যে আপনি আমার বাড়িতে এইগুলো এবার ঘটছে, আপনি একটু তাড়াতাড়ি এসে ব্যাপারটাকে দেখুন দাদা, আমরা সত্যি খুব চিন্তায় আছি, আমাদের মানসিক অবস্থা খারাপ, গরু টরু মরে গেছে, এগুলো নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি তো চলছেই। অনেকবারই আমাকে এগুলো বলে। আমি বলি যে আপনাদের তো 4 দিন পরেই ডেট দেওয়া আছে, আজ তো 26 তারিখ হয়ে গেল, কয়েকদিন ওয়েট করুন, আমি তো যাবো, অমাবস্যার দিন ছাড়া তো ভালো কাজ হবে ওই দিনই যাবো। তো বলার পরে পরের দিন আবার ফোন করেছে, বলছে কোথা থেকে একটা কালো বিড়াল এসে জুটেছে, বলছে তার কি গাম্ভীর্য, কি মুড, সে একদম দুয়ার দিয়ে হয়ে সিঁড়ি দিয়ে হয়ে ওপর থেকে ছাদ চারিদিক ঘোরাঘুরি করছে। মানে সাধারণত কুকুর বিড়ালকে কি বলতো, যে আমরা যদি কোনো কুকুর বিড়ালের পাশ দিয়ে মানুষজন যায়, বিড়াল কুকুর একটু ছুটে পড়ে দেখে বা বিড়াল টিড়াল হয়ে ছুটে পালায়, বলছে এই বিড়ালটা কালো বিড়াল, তার মধ্যে চোখ যেন জল করছে, আর এর মধ্যে একটা অন্যরকম গাম্ভীর্য, মানে নিজের মুডে আছে। বলছে হঠাৎ করে বাড়িতে কিন্তু এই বিড়াল ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে। ওরা বলে, আমিও চিন্তায় পড়ি যে মানে আমার তো বিভিন্ন কাজ ধরা আছে, আমি ওদেরকে মানসিকভাবে সান্ত্বনা দিই যে কবচটা পড়ে থাকুন, বড় কিছু বিপত্তি ঘটবে না, তো একটু করুন, মানে একটু ধৈর্য রাখুন, আমি যাব। তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছে আবার একদিন পরেই, বলছে যে কোথা থেকে পায়রা ধরে এনে বিড়ালটা খেয়েছে, মানে মানে পায়রা বা পাখি যদি বিড়ালে খায় না, ও পুরোটাই তো খেয়ে নেবে, ধরো তো খেয়েই নেবে ধরে নাও। বলছে এই বিড়ালটা আবার এমন ভাবে খেয়েছে যে গলাটা কাটা, মাথাটা একদিকে পড়ে, শরীরটা একদিকে পড়ে, শুধু যেন রক্তটাই খেয়েছে মনে হবে। আচ্ছা। হ্যাঁ, মানে ছাদের মধ্যে এরকম পাখি টাকি পালক পড়ে আছে, পাখির আর কি পায়রার আর কি শরীরটা পড়ে আছে, গলাটা মাঝ বরাবর কাটা, শুধু রক্তটাই যেন চুষে খেয়েছে, শরীরটা পাশে পড়ে আছে। মানে এগুলো, মানে ওরাও রীতিমতো ভয় পেয়ে যাচ্ছে, ওদের মধ্যে এই ধরনের ধরো সিমটম যেগুলো বলছে, রীতিমতো তো ভয়েরই একটা ব্যাপার, বুঝতেই পারছো। তো ওদের সমস্যাটা কিন্তু মূলত ওই শ্রাদ্ধ বাড়ির মানে পুজো করা বা ব্যবহার করা একটি খাট কেনার জন্যই কিন্তু ওদের এই সমস্যাগুলো হতে শুরু করেছিল। আর তুমি তো জানো যে আমি যে কোনো তন্ত্রক্রিয়া বা যে কোনো কাজ করার আগে আমার বাড়িতে আমার মা তারা বিশালক্ষীর অনুমতি নিই, মায়ের অনুমতি ব্যতীত আমি কোনো কাজ করি না। তো আমি মাকে তাদের সমস্যার কথা জানাই, তো মাকে আমি বলি, তো মা যথারীতি কিন্তু তার ঘর থেকে একটি জবা ফুল ফেলে দেয়, মানে আমি মায়ের অনুমতি কিন্তু পেয়ে গেলাম। তারপর সেই দিন রাত্রিবেলায় ধরো, মানে আমি পেয়েছি মায়ের অনুমতি, ওই ফুলটা আমি সঙ্গে করে নিয়ে যাই, যেখানেই কাজে যাই তার যে অনুমতি সেটা নিয়ে যাই, সেটা আমি ব্যবহার করি, ওখানে আমার দরকার পড়ে। আচ্ছা। তো আমি সেদিন যেদিন মা অনুমতি দিয়েছে পুজোর সময় দুপুরবেলা, তারপর আমি ধরো বাড়িতে আমি রাত্রিবেলায় ধরো আমার কোথাও কাজ ছিল না ছিল, আমি এসে ঘুমিয়েছি। তো আমি রাত্রিরে স্বপ্ন দেখছি, ওদেরকেই স্বপ্ন দেখছি, সামন্তবাবুদের ঘর বা সামন্তবাবুকে আমি স্বপ্ন দেখছি কোথাও একটা দাউ দাউ করে আগুন জ্বলছে, মানে ওদের বাড়িতে আগুন জ্বলছে, এরকম একটা স্বপ্ন দেখছি যে দাউ দাউ করে আগুন জ্বলছে। আচ্ছা। তো তার একদিন পরেই আর কি আমি ওদের বাড়িতে কাজ করতে যাব। তো ঠিক আছে, আমি দেখে নিলাম যে কিভাবে কি করা যায়, সেই জায়গাটা আমি মোটামুটি একটা দেখে নিলাম। বলছে আমি তোমার যেদিন কাজ করতে যাব, ধরো আমি যেদিন অমাবস্যা, ওই তোমার 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা ছিল না, ওই দিন সম্ভবত আমার মনে হচ্ছে সোমবার ছিল। তো সোমবারে ধরো আমি রাত্রিরে কাজ করতে যাব, আর তার আগের দিন রবিবার বলছে শীতকালে রাত সবাই ধরো সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, গ্রাম বাংলার মানুষরা খুব বেশি দেরি করে না। বলছে রাত্রি প্রায় 10টা 10:30 এরকম সময় সামন্তবাবুর ঠাকুমার একটা ছবি কিন্তু ওর বাড়ির মধ্যে বাঁধানো ছিল। বলছে কোথাও কিছু নেই, দেওয়াল থেকে হঠাৎ মানে ঠাকুমার ছবিটা পড়ে গিয়ে গোটা ঘরের মধ্যে একবারে আওয়াজ হয়ে কাঁচ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। বলছে কোথায় শতাব্দী প্রাচীন ঠাকুমার ছবি, পূর্বপুরুষের আমলে বাঁধানো, সেটা হঠাৎ করে দেওয়াল থেকে পড়ে গেল। মানে আতঙ্কের পরিবেশটা শুধু অনুভব করো।
তারা কিভাবে দিন কাটাচ্ছে, কতটা ভয়ঙ্কর সিচুয়েশন। অবশ্যই, তো মানে অনেকটাই, মানে বাড়ির পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানে আস্তে আস্তে কিন্তু বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকছে, একের পর এক ঘটনা ঘটছে। যদি কেউ তোমার দর্শকদের মধ্যে জামালপুরে যদি কারোর পরিচিতি থাকে, তো সামন্ত বাবুদের বাড়িতে গিয়ে যদি খোঁজ নাও, তাহলে অবশ্যই কিন্তু বলে দেবেন ওনারা যে হ্যাঁ এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে, এবং আমি গিয়ে আমার বড় মায়ের আশীর্বাদে আমি ওদের সমস্যাটা সমাধান করেছিলাম। তো যথারীতি আমি 30শে ডিসেম্বর আসে এবং আমি সন্ধ্যের দিকে ওদের বাড়িতে যাই, মানে রাত্রিবেলার দিকে যাই আর কি। তো যাওয়ার পরে বেসিক্যালি কাজগুলোতে একটু সবাই ঘুমিয়ে যাওয়ার পরে নিস্তব্ধ পরিবেশটা ভালো হয়। তো বাড়িতে যাওয়ার পরে ওই যে সামন্ত বাবু দিদি ছিল না, ওই দিদি আবার ঘরের মধ্যে জানো তো খিল দিয়ে বসে, মানে মানে একটা ঘরের মধ্যে ঢুকে সে খিল দিয়ে বসে আছে, যথারীতি ঘরের মধ্যে খিল দিয়ে বসে, এবং সে খুব কান্নাকাটি করছে। তো এটা কিন্তু মানে অন্য কিছু নয়, মানে ভূতে যে ভর করে ঘরের মধ্যে খিল দিয়ে দিয়েছে এমনটা না, মানে ওনার জন্য আর কি ওনাদের এত সমস্যা ভোগ করতে হচ্ছে, উনি ভাবছেন ওনাকে কেন্দ্র করে, তাই উনি মানসিকভাবে কিছুটা অবসাদভুক্ত হয়ে আছেন, তাই উনি কান্নাকাটি করছেন। তো আমি যাওয়ার পরে আমাকে একটা ঘরের মধ্যে বসতে দিয়েছে, শীতের দিন তো আর বারান্দায় বসার জায়গা নেই, বা রুমের মধ্যে বসেছি, দেখছি ফ্যান চলছে স্পিডে রুমের মধ্যে। আমি যে ঘরটায় আর কি যে বসলাম, তো আমি বললাম ওই বাবা শীতের মধ্যে ফ্যান চালিয়ে দিচ্ছে কেন, আমি কিছু বুঝতে পারলাম না, আমি একটু জড়ো হয়েই বসলাম, ঠান্ডা লাগছে বলে। আমি বললাম ফ্যানটা বন্ধ করুন, ফ্যান চালালেন? বলছি না আমরা তো চালাইনি। বাড়ির লোকেরা নিজেরাই অবাক, বলছে কেউ ফ্যান চালায়নি, অথচ ফ্যানটা নাকি স্পিডে ঘুরছে। আমি গিয়ে দেখলাম স্পিডে ঘুরছে, বলছি না আমরা চালাইনি তো, কেউ চালায়নি তো, অথচ ফ্যান চলছে। মানে তুমি ঘরে ঢুকেই দেখছো ফ্যানটা চলছে? না আমি ঘরে, দেখো আমি লোকের বাড়িতে গেলাম, যাওয়ার পরে কেউ পা ফা ধুইয়ে দেয় আমাদের, আমরা তো তন্ত্রক্রিয়া করি, কিছু করে মানুষজন আমাদের জন্য, তারপরে একটা নির্দিষ্ট জায়গায় বসতে যায়। প্রায় রাত্রি ধরো 10টা 11টা বাজছে, তখন তো শীতের দিন, দুয়ার বা উঠোনে কোনো জায়গায় বসার জায়গা নেই, বাড়ির মধ্যে বসতে দিয়েছে। তো বাড়ির মধ্যে বসতে দিয়েছে, বাড়ির ভিতরে গিয়ে যখন বসছি দেখছি ফ্যান চলছে ফুল স্পিডে। তো ডিসেম্বর মাসের কনকনে ঠান্ডার রাত, বর্ষবরণের রাত, বুঝতে পারছি এরকম স্পিডে ফ্যান চলছে। তো আমি ওদেরকে বলি ফ্যান, মনে করে ফ্যানটা কেন চালিয়েছে বুঝতে পারলাম না, আমি একটু জিজ্ঞেস করি যে ফ্যানটা বন্ধ করুন, বলছে হ্যাঁ ফ্যান চলছে, তাই তো ফ্যানটা, না না আমরা চালাইনি তো। মানে ওদের মধ্যে একটা আতঙ্ক হচ্ছে, কেউ ফ্যান চালায়নি, অথচ আমি বাড়িতে ঢোকার আগে থেকেই ফ্যানটা চলছে, মানে কেউ অদৃশ্য শক্তি কেউ ফ্যানটা চালিয়ে দিয়েছে। তারপরে ওই মহিলাকে আমি ডাকি, ফ্যানটা বন্ধ করে দেয়, তারপর ওই মহিলাকে আমি ডাকি, তারপরে উনি আমাকে বলে যে তখন কিন্তু ওনার মধ্যে কিন্তু অন্যরকম একটা ফিলিংস তৈরি হচ্ছে, আস্তে আস্তে কিন্তু উনি কিন্তু মানে ওনার সেই মূল স্রোতে ফিরে আসছে। তো মূল স্রোতে কি না, উনি আমাকে বলছেন একদম পরিষ্কার যে আপনি কি দেখতে পাচ্ছেন পুকুরের বাঁশতলার দিকে তাকিয়ে? আমি বললাম পুকুরের বাঁশতলার দিকে তাকিয়ে না তো, কিছু দেখতে পাচ্ছি না তো। বলছে ভালো করে দেখুন, ওই যে দাঁড়িয়ে আছে একজন, মাথাটা নাই, ঠিক এরকম। মাথাটা নেই, ওই যে দাঁড়িয়ে আছে। আমি বলছি না আমি তো কিছু দেখতে পাচ্ছি না। বাড়ির লোকেরা তো ভয়ে জড়ো, মানে ওদের বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরে এবারে বাঁশতলা, বাঁশ গাছ আছে আর কি, আগেই বললাম। তো আমাকে ওই মহিলা বলছে, মানে ওনার মধ্যে তখন কিন্তু একটা অন্যরকম ক্ষমতা, একটা আশ্চর্যজনক অলৌকিক শক্তি এসে গেছে। তো উনি আমাকে বলছেন ওই দেখুন বাঁশতলার দিকে তাকিয়ে, মাথাটা নাই, ও যে বড় কষ্টে আছে। আমি বলছি আমি তো দেখতেই পাচ্ছি না। মানে উনি কিন্তু দেখতে পাচ্ছে যে মাথা কাটা লাশ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একটা মাথা কাটা লাশ ওনার বাড়ির সামনে বাঁশতলায় দাঁড়িয়ে আছে, মাথা কাটা লাশ, যার হাত আছে পাও আছে, কিন্তু গলার পর থেকে মাথাটা নেই, মাথা কাটা লাশ। আমি ওনাকে বলছি না না আমি তো কিছু দেখতে পাচ্ছি না। বলছে ভালো করে দেখুন, ওই আসছে, ও বাড়ির দিকে এগিয়ে আসছে, ওর মাথাটা নেই। আমি বুঝতে পারলাম যে না আমাকে আর দেরি করলে হবে না, আমাকে আমার কাজ শুরু করতে হবে। তা আমি ওনাদের বলি যে একদম ধৈর্য ধরে বসবেন। আমি প্রথমত যাওয়ার পর পুরো বাড়িটাকে গন্ডি দিয়ে দিই, মানে আমি ওই আঁকুর টেনে গন্ডি দিই না, আমি মন্ত্র দিই। আর আমি একটা জল চাই ওদের মধ্যে, একটা কাঁসার জায়গায়, ওরা আমাকে জল দেয়, জলের মধ্যে মন্ত্রপাঠ করে দিই। আর যথারীতি গাঁদা ফুল থাকে, শীতের দিনে গাঁদা ফুলই ছিল, আমি বললাম এই ফুলটায় করে জল নিয়ে পুরোটাই ছড়িয়ে দিন, পুরো জায়গাটা ছড়িয়ে দিন, ঘর দোয়ার সব। ওরা চারিদিক ছড়িয়ে দেয়, দিয়ে বসে। তারপরে আমি এবার ওই জব করতে শুরু করি। আমি আমার মাকে ডেকে সেই ফুলটা বার করে আমি একটু জব করি বা ধ্যান করি। ধ্যান করতে গিয়ে আমি দেখলাম যে বাহ,
এই লোক মানে যে ওদের বাড়িতে এসেছে সেই লোক ওই জামালপুরের ওই নদীর ব্রিজেই মানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল, বুঝতে পারলেন? আচ্ছা মানে রেলে কাটা গিয়েছিল, তার পরিবারের লোকেদের সঙ্গে ঝগড়া করে সে কিন্তু মারা গিয়েছিল। তো তারই মানে শ্রাদ্ধের সময় ওই খাটটা আর কি ব্রাহ্মণ পেয়েছিল। আচ্ছা ষোড়শ প্রচারে শ্রাদ্ধ করেছিল, বড় করে শ্রাদ্ধের কাজ করেছিল, আত্মা শান্তি কামনায় অপঘাতে মরেছে, বড় করে কাজ করেছিল শ্রাদ্ধের কাজ। সেই খাটটা ব্রাহ্মণের বাড়ি থেকে এরা কিনে এরা ব্যবহার করতে, এদের উপর কিন্তু অদৃশ্য মায়া শক্তি বা অলৌকিক ক্ষমতা প্রদর্শন করা হয়েছিল। তো সেই মাথা কাটা লাশ ওই মহিলা কিন্তু দেখতে পাচ্ছে, আর কেউ দেখতে পাচ্ছে না, সবাই ভয়ে জড়ো ওর কথায়। হুম তো আমি ওনাকে বলি, আপনি আমার কাছে বসুন, আপনি আমাকে একদম পরিষ্কার করে বলুন তো আপনার কি হচ্ছে। বলছে আমার শুধুই খেতে মন যাচ্ছে, আমাকে এটা দাও। মানে উনি বিধবা ছিলেন, মাংস টাংস তো উনি খুব একটা খেতেন না। উনি বলছেন আমাকে এখনই মাংস এনে দাও না, আমাকে রক্ত খেতে মন যাচ্ছে, আমার মাংস খেতে মন যাচ্ছে। মানে মানে আমি আমি মানে বলতে বাধ্য হচ্ছি, মানে উনি এমন কিছু প্রাণীর মাংস খাবো বলছিলেন যেটা মানে মানে আমি এখানে বলতে পারবো না, মানে তোমাকে লাইভে বলতে পারবো না। হ্যাঁ, মানে ধর্মীয় ভাবে বাধা আছে এ ধরনের মাংস ভক্ষণ হিন্দুদের ক্ষেত্রে, মানে এই ধরনের মাংস খেতে মন যাচ্ছে এই ধর আর কি বলতে শুরু করছিল। তো খাই খাই খা মানে প্রচন্ড খিদে পাচ্ছে, নিজের উপর মানে সে কন্ট্রোলই করতে পারছে না, খাবো 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 করছে। আর মাঝের মধ্যে কি করছে বলতো, ওই যে মাঝের মধ্যে মানে ওই একদম লাল চোখ মুখ করে একদম স্থির হয়ে মানে খেঁচে খুঁচে মানে বসছে। মানে ওনার মধ্যে যখন সে আত্মার ডিপ্রেশনটা ভর করছে না তখন ওরকম করছে। তা আমি ওনাকে জিজ্ঞেস করতে শুরু করি যে আর দেরি করবো না, আমার ওই বন্ধুদের বার করি, বন্ধুদের বার করে, বন্ধু মিনিংস তুমি জানো আমার কাছে মুন্ডু থাকে, তোমাকে আমি ছবি টবি পাঠিয়েছি দেখেছো। বাট আমি আমার বন্ধুদের এবার পুজোর মাধ্যমে ডেকে নিই এবার আমি ওদের জিজ্ঞেস করি যে ওকে ভরকট, এবার আমি কথা বলবো। এবারে ওর বাড়ির লোকেরা সবাই বসে আছে, ওকে আমি জিজ্ঞেস করি বলো তোমার কি, তুমি কেন এখানে এদেরকে বিরক্ত করছো। তখন আমাকে বলে খাটটা আমার খাটটা তো আমাকে দিয়েছিল, খাটটা আমাকে দিয়েছিল, ও কেন শোবে? আচ্ছা ও কেন শোবে? খাটটা তো আমার খাট, কিন্তু শুয়েছে। আমি আমি তো আমি তো খাটটা শুয়েছে আমি কিছু বলিনি, কিন্তু ও যখন শোয় তখন ওর শরীর খারাপ ছিল। শরীর খারাপ মিনিংস হচ্ছে আমি একদম খুব পরিষ্কার করে বলি ওই মহিলার মাসিক হয়েছিল। তো সেই অবস্থায় ওখানে শোয়ার জন্য ও আরো বেশি মানে ওটাকে ওই অপদেবতা আরো বেশি জিনিসটাকে একটু খারাপ চোখে দেখেছিল বা তার খারাপ লেগেছিল। বলছে এই অবস্থায় কেন আমার খাটে শোবে, আমার ভালো লাগেনি, ও আমার খাটকে মানে খারাপ করে দিয়েছে, আমি ওই জন্য ছাড়বো না, কাউকে ছাড়বো না, আমার খাট কেন ব্যবহার করবে। তারপর ও আরো বলতে থাকে যে আমি তো কিছু করিনি, আমার পকেটে টাকা থাকেনি, হ্যাঁ মানে সেরকম ভাবে আমার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, আমি তো মানে কি করব, টাকা থাকেনি, বাড়িতে রোজ অশান্তি হচ্ছে, আর ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, আর বাড়িতে আমার বউ আর আমি প্রতিদিনই ঝুট ঝামেলা অশান্তি, মেয়ের বাড়িতেও ঝুট ঝামেলা অশান্তি, জামাই মদ খায়, আর এই ঝামেলা অশান্তি আমার আর সহ্য করতে ভালো লাগেনি, ওই জন্য রেলে মাথা দিয়েছিলাম। মানে ও কিন্তু ব্যক্ত করছে ওই মহিলা, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি চাও, কেন করছো এসব। ও তখন আমাকে বলে ও কেন রেল লাইনে মাথা দিয়েছিল, কি ওর উদ্দেশ্য ছিল, কেন ওই মহিলাকে ধরেছে বা এই বাড়ির মধ্যে কেন ক্ষতি করছে, সেগুলো কিন্তু পরিষ্কারই বলে। তো ওর ব্যক্তটা আমি তোমাকে পরিষ্কারই বলে দিলাম যে এই কারণে কিন্তু ও এগুলো করেছিল। তো ওই মহিলা বসে থাকতে থাকতে শুধুই বলছে আমার তো মাথা নাই, আমার তো মাথা নেই, আমার মাথাটা রেল লাইনের পাশে পড়ে আছে। মানে এটা মহিলা ছিল একটা? না মহিলা থাকেনি, মানে একজন ভদ্রলোক ছিল, একজন লোক ছিল। আচ্ছা আচ্ছা, মানে ওই জামালপুরেরই আশেপাশে একটা গ্রাম আছে সেখানে বাড়ি। আচ্ছা আচ্ছা, তো ওই লোকটার মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল, ও ওর বউ ওর মেয়ে মানে তিনজন ব্যক্তি মেয়ের বিয়ে দিয়েছিল। এখন এরা মানে হাজব্যান্ড ওয়াইফ আছে বাড়িতে। তো এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টাকা পয়সা নেই বলে একটা সমস্যা চলতো, ওইদিকে জামাই মদ খেয়ে মেয়েকে মারতো। মানে সাংসারিক চাপে অশান্তির কারণে মানে মানসিক অবসাদে ভুগছিল, তারপর সে রেল লাইনে মাথা দিয়ে আত্মঘাতী হয়, বুঝতে পারলে। সে মহিলা বলছে যে আমার মাথা নেই, আমার মাথাটা রেল লাইনের পাশে পড়ে আছে। মানে এটা কোন মহিলাটা বলছে?
মানে সামন্তবাবুর দিদি যাকে ধরেছে। ও, তাকে ধরেছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, যাকে ধরেছে সামন্তবাবুর দিদি বলছে, যে বলছে ঘটনাটা আমাকে। আচ্ছা, মানে ওর মাধ্যমে আর কি বলছে আর কি। হ্যাঁ, আমি ওই আমার মুন্ডুগুলো আছে যারা, আমার বন্ধু আছে যারা, ওদেরকে আমি জাগিয়ে তুললাম, যে ওকে ডাকলাম যে কে শালা আছে ওকে ডাকো, আমি কথা বলবো। তো মার্জনা করবে। আমি একটু রুট ব্যবহার করি যখন আমি কাজে যাই, একটু তো আমাকে আমার মতো শক্তি ধারণ করতে হয়। তো ঠিক এই ল্যাঙ্গুয়েজই আমি দু একটা কথা বলে ফেলি, আমি তোমার লাইভেও বলে ফেললাম, যাই হোক ক্ষমা করো। তো তো বলে আমাকে যে এই ব্যাপার, আমার তো মাথা নেই, আমার মাথাটা রেল লাইনের পাশে পড়ে আছে, মানে মাথা কেটে গিয়েছিল, রেল লাইনে গলাটা কেটে দিয়েছিল না, ছিটকে হয়তো সাইডে চলে গিয়েছিল, সেটাই আর কি ও আমাকে বলছে যে আমার তো মাথা নেই, আমার মাথাটা রেল লাইনের পাশে পড়ে আছে। আমি বললাম ঠিক আছে, তোমার মাথা টাথা কোনো দরকার নেই, সব ব্যবস্থা হবে, তুমি চুপচাপ থাকো এখানে। আমি একটু খুব কড়া ভাবে জানাই, মানে গরুগুলোকে কে মারলো, ওদের বাড়িতে দুটো গরু মারা গেল। বলছে কি দরকার, আমি তো কোনো সমস্যা করিনি, ওরা কেন বললো যে তোমাকে নিয়ে আসবে বাড়িতে, তুমি তো এসেই আমাকে ধরে নিয়ে চলে যাবে, তুমি তো প্রচন্ড দুষ্টু লোক। ঠিক এই ভাষাটাই আমাকে বলেছিল, যে তুমি প্রচন্ড দুষ্টু লোক, তুমি এসেই আমাকে ধরে নিয়ে চলে যাবে। ওই জন্য রাগে ওদেরকেই মেরে দেবো বলে ঠিক করেছিলাম, কাউকে পাইনি, গোয়াল দিয়ে গেলাম, গিয়ে দেখছি গরু দুটো দাঁড়িয়ে আছে, ওদের দুজনকে মেরে দিলাম। বাবা, মানে মানে আমাকে ঠিক যেদিন ওরা আমার বাড়িতে আসবে বলে বাড়িতে আলোচনা করছে, সেদিন রাতেই ওদের দুটো গরু মারা গিয়েছিল। আমি কিছুক্ষণ আগে তোমাকে বললাম ব্যাপারটা। মানে আমি তখন জিজ্ঞেস করছি গরুগুলোকে কেন মেরে দিলি, গরুগুলো কি করে মরলো? বলছে ওরা কেন তোমাকে আনবে বলছে বাড়িতে, তুমি খুব দুষ্ট লোক, এসেই তোমাকে ধরে নিয়ে চলে যাবে, ওই জন্য ওদেরকেই মারবো বলে খুঁজছিলাম, কাউকে পাইনি, গোয়াল দিয়ে গেলাম, দেখলাম সব গরু ঘুমোচ্ছে, দুটো গরু জেগে আর দাঁড়িয়ে আছে, ওই দুটোকে মেরে দিলাম। বাবা, ওরা কেন আমাকে ধরিয়ে দিতে চায়? আমি তো কিছু ক্ষতি করিনি। ওরা ওরা আমার খাটে শুচ্ছে, অথচ আমাকেই তো এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে, ওই জন্য রাগে আমি এগুলো করেছি। মানে ওরা কিন্তু আমাকে বলে, আমি বলছি এই যে ছাদের মধ্যে এই যে রক্ত পড়ে এই যে পায়রা খেয়েছে গোটা 2-3, বলছে শুধু, বলছে হ্যাঁ আমার খুব খিদে পেয়েছিল, হ্যাঁ প্রচন্ড খিদে পেয়েছিল, ওই জন্য দুটো পায়রাকে খেয়েছি। মানে ঠিক এইভাবে বলছে আর কি। বাবা, তো ঘটনাগুলো যথারীতি আমাকে বলেছিল, বলার পর আমি মহিলাকে শান্ত হয়ে বসতে বলি, তারপরে আমি একটা যজ্ঞ করবো বলে আগে থেকে ওদের আমি ফদ্দ দিয়ে দিয়েছিলাম, সব মালপত্রগুলো মিলিয়ে দেখে নিই সব আছে কিনা, দেখে নিয়ে তারপরে এবার আমি আমার পুজো বা যজ্ঞের কাজ শুরু করি। ওই মহিলা কিন্তু স্থির হয়ে ওখানেই বসেছিল, বাড়ির সমস্ত সদস্যরা কিন্তু ওখানেই মোটামুটি বসেছিল। তারপরে আমি মাঝখানে আমার একবার মনে পড়ে গেল ওদেরকে, ওই মহিলাকে জিজ্ঞেস করলাম যে বলতো টিভিটার কে রিমোট করাচ্ছিল রে, আমাকে যখন বলছিল যে ওরা বলছিল যে নাকি খুব টিভি রিমোট অটোমেটিক চ্যানেল চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে, বলছে হ্যাঁ আমি তো বাড়িতে টিভি দেখতাম, অনেকদিন টিভি দেখিনি, দেখলাম ওদের টিভিটা চলছে, ওই জন্য সব চ্যানেলগুলো পাল্টে পাল্টে দেখছিলাম। এরকম। তারপরে আমাকে বলে একটা সিগারেট দাও না, অনেকদিন খাইনি। আমি আমি বললাম যে আমি তো যখন কোনো নেশা করিনি। তখন সামন্তবাবু বলছে আমি খাই দাদা, আমার কাছে আছে। আমি বললাম দিন তো, বলছে আমি তো সিগারেট খাই না, বিড়ি খাই। আমি বলছি দিন দিন। এই বিড়ি একটা দিল, আমি মোমবাতির আলোয় আগুনে বিড়িটাকে ধরিয়ে দিলাম, ওই মহিলা কিন্তু পুরো বিড়িটা আমার সামনে বা সবার সামনে খেয়ে নিল। আচ্ছা, মানে মহিলার মধ্যে কিন্তু আত্মা ভর করেছিল, ভর করেছিল, সে কিন্তু ওইগুলো কিন্তু অলরেডি খেতে শুরু করে দিল। তো এইরকম সিচুয়েশন গুলো চলতে শুরু করেছিল। আমি আমার কাজ যেগুলো সেগুলো করলাম, সব কাজ কমপ্লিট করছি। এবার যেটা আমার করণীয় তোমাকে বলি, যে সব কাজ কমপ্লিট করার পরে মানে বাড়ির মধ্যে পুজোর কাজটা শেষ করার পর না আমাকে না অনেক সময় শ্মশানে যেতে হয়, যে কোনো বাড়িতে কাজ করতে যাওয়ার পরে। আচ্ছা, রাতের দিকে একটু শ্মশানে যেতে হয়। ওদেরকে আমি জিজ্ঞেস করলাম তোমাদের এখানে শ্মশান কোথায়? বললো দাদা আমাদের তো সব নদীতে দাহ করা হয়, নদীর বালিতে, কিন্তু সামনের নদীর দিকটা জল আছে, জল পেরিয়ে শ্মশানে বালির ওই স্তরে যাওয়াটা খুব অসুবিধা, তো শ্মশানে তো যেতেই হবে, না গেলে তো কাজটা কি করে করবো ভাই, কমপ্লিট তো করতে হবে। তখন ওরা বললো যে এই দিকটা তো জল আছে, তো জল থাকলে তো পাল্লা রোডের রাস্তাটা যাচ্ছে, পাল্লা রোড, মেমারি পাল্লা রোড, ওই রোডের সামনের দিকটা জল, কিন্তু আমাদের শ্মশানটা জল পেরিয়ে যেতে হয় রাত্রিবেলা, নদীর জল পেরিয়ে। আমি বললাম না না, শীতকালের দিনে আবার নদীর জল পেরানো মুশকিল হবে, এক ধুতি টুতি পরে আছি তো অসুবিধা হবে। তখন বললাম চলো তো আমি স্টেশনে যাবো, ওই তোমার ওই রেল লাইনে যাব, এখন কোনো ট্রেন নেই তো? বলছে না না, রাতে কোনো ট্রেন নেই, আমাদের একদম ভোর 6:30 থেকে ট্রেন শুরু হয়। ঠিক আছে চলো ওই ট্রেন লাইনে যাব। আমি ওদেরকে বাড়ির লোকেদের নিয়ে
একজন ছিল, আর আমার ওই সঙ্গে যে ছেলেটি থাকে হুম, ওকে নিয়ে আমি যাই আর কি ওই রেল লাইনে। আমার একটু মদ, ওখানে দুটো মাটির পাত্র, কিছু ফুল, মোমবাতি, ধূপ এগুলো নিয়ে যাই। হুম, তো ওই মহিলাকে আমি বলেছিলাম যে তোমরা বাড়ির বাইরে কেউ যাবে না, এখানেই থাকো, আমি ওখানে একটু যাব। তো ব্যাপারটা হচ্ছে দামোদর নদীর পাশেই কিন্তু ব্রিজ, রেল লাইন, তো সেই কাছাকাছি যখন যাই, তো ওখানে যেন তুমি শুনলে অবাক হয়ে যাবে যে দামোদর নদীর মাঝখানে ব্রিজ এক অদ্ভুত ভয়ঙ্কর গুঞ্জন শুনতে পাচ্ছি রেল লাইনে। মানে একটা আচ্ছা, ধরো তখন রাত্রি প্রায় 1:30-2টো বাজছে, এক শীতের রাত, ডিসেম্বরের 30 তারিখ, মানে 31 তারিখ পড়বে ওই মধ্যরাত্রিরে। মানে পুরো ঠান্ডা চারিদিক, মানে হালকা কুয়াশা কুয়াশা ভাব। মানে মানে ওই রেল লাইনের মধ্যে যখন গিয়ে বসে কাজ করছি, যেন মনে হচ্ছে একটা বিরাট গুঞ্জন, একসঙ্গে 10 জন এগিয়ে আসছে আমাদের দিকে, অদৃশ্য, কিন্তু মনে হচ্ছে যেন কোথাও তাদের পায়ের বা হাঁটা চলার মানে তালি বা পায়ের স্পর্শ অনুভব করছি। হুম, আর রেল লাইন, মাঠ, শিয়াল কুকুরের তো একটা বিচ্ছিরি কান্না, মানে অনেকটা ভুগিয়েছিল। মানে কেন বলতো, বোঝানোর চেষ্টা করছিল যে সে আছে, এই চত্বরেই আছে, সে আসছে বা সে দেখছে। তো আমার যতটুকু যা কাজ সেগুলো আমি তো পরিষ্কারই করলাম। তো ওখানে কাজ করার পরে যথারীতি আমি সামন্তবাবুর বাড়িতে এসে যে ঘরটার মধ্যে ওই খাটটা ছিল, হুম, সেই ঘরের মধ্যে আমার বড় মায়ের একটা ছবি রাখলাম, মা তারার ছবি। ওদেরকে বলেছিলাম আমি যেখানেই কাজ করতে যাই আমি সবাইকে একটা মা তারার ছবি মাস্ট কিনতে বলি, কারণ আমি মা ছাড়া কিছু বুঝি না, আমার বড় মাকে ধরে আমি কাজ করি, মাই আমার সবকিছু। তো ওই মায়ের ছবিটা ওই ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখলাম। দিয়ে ওই ঘরটার মধ্যে একটা মোমবাতি, একটা ধূপ, দুটো ধূপ আমি দিয়ে দিলাম মানে মেঝেতে। হুম, দিয়ে ওই ঘরটা বন্ধ করে রেখে আমি এদেরকে এবার ওই পুরোনো কবচগুলোকে খুলে দিয়ে নতুন কবচ আমি ওদেরকে দিচ্ছি। প্লাস হচ্ছে ওরা বলছে, আমাকে জিজ্ঞেস করছে আর কোনো ভয় নেই তো, আর কোনো অসুবিধা নেই? তাই আমি বললাম আপনারা নিজেরাই অনুভব করবেন, ভয় আর কি। দোষ ছিল ওই মহিলা তখন কিন্তু একদম পুরো নিজের যে মুড, মানে নিজের স্বাভাবিক যে মানে অবস্থান, সেই হ্যাঁ, স্বাভাবিক অবস্থানে কিন্তু উনি অলরেডি ফিরে এসেছেন। মানে ওনার মধ্যে আর সেই রকম ফিলিংস কিছু নেই, আচ্ছা, মানে পরিষ্কার একদম সুস্থ স্বাভাবিক মানুষ যেমন হয় তেমন। বলছে আমি সবাইকে কবচগুলো দিলাম, আমি বাড়িটাকে পুরো বন্ধন করে দিলাম, আমার তন্ত্রক্রিয়ার যে ছাই যেগুলো করেছি ওগুলো বললাম ওগুলো বাড়ির উত্তর পূর্ব কোণে, ঈশান কোণে একটু গর্ত করে মাটি চাপা দিয়ে দিও। এই কথা বলতে বলতে আমি বললাম একটু চা খাবো, আমার জন্য ওরা রান্নাঘরে চা করছে। আর দেখছি ওই ঘরটার মধ্যে, যে ঘরটায় খাটটা ছিল আর বড় মায়ের হুম, ছবিটা যে খাটের মধ্যে, যে ঘরের দেওয়াল আমি রাখলাম, হুম, সেখান থেকে দেখছি ধোঁয়া বেরিয়ে আসছে আর আগুন। ওই আচ্ছা, ওই কেমন ঘরটার মানে প্রচন্ড ধোঁয়ার আগুন, আমি তো মানে চমকে উঠেছি। তো আমিও ঢুকলাম, ওরাও ঢুকলো। ঘরটা দরজাটা বন্ধ করা ছিল, ধোঁয়া কপাটের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে, দরজার ফাঁক দিয়ে। তো গিয়ে দেখছি যে কি মানে জানি না মানে কিভাবে ওই খাটটার মধ্যে মশারি ছিল, তোমার ওই লেপ ছিল, তোশক ছিল, সেটা ধরে গেছে। কি করে আগুন ধরে গেছে? মানে ঘরের মধ্যে তো কোথাও আগুন জ্বলছিল না? না, ঘরের মধ্যে আগুন দিয়েছিলাম, আমি একটা মোমবাতি দিয়েছিলাম আর দুটো ধূপ দিয়েছিলাম, সেগুলো আচ্ছা, কিন্তু কোনো অ্যাটাচ হয়নি। সেগুলো তার মতো করে জ্বলছে, বুঝতে পারলে তো? আচ্ছা, সেগুলো কিন্তু তার মতো করে জ্বলছে, হুম, কিন্তু ঘরের মধ্যে কিভাবে আগুন ধরে গেছে সেটা কিন্তু কেউ বুঝতে পারলো না। তো যাই হোক, আমি তোমাকে এখানে একটা কথা বলি। তো আমি ওদেরকে বললাম, সঙ্গে 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 ওরা নেভাতে শুরু করে দিল, জল টল দিয়ে একদম সব নিভিয়ে দিল। মানে হুম, খাটটা আগুন জ্বলে গিয়েছিল, মশারি এবং তোশকেও আগুন লেগে গিয়েছিল। তো হাত হুম, পোড়া অবস্থায় সব হয়ে গেছে, বুঝতে পারলে? হুম, তো আমি ওদেরকে ওই জল টল দিয়ে সব ওরা নিভিয়ে দিল। নিভিয়ে দেওয়ার পরে তো যথারীতি আমি মনে করলাম যে আমি তো কাজ করতে আসার আগে স্বপ্ন দেখেছিলাম, আগুনের স্বপ্ন। হুম, তো আমার বড় মাকে আমি স্মরণ করলাম যে মাগো, মানে আমি বুঝতে পারলাম যে আগুন লেগে খাটটা পুড়ে গিয়ে দোষটা পুরো কেটে গেল। মানে ওই ঘরটার থেকে যা কিছু ছিল খারাপ জিনিস সব বিদায় হলো, বাস্তুটা পুরো শুদ্ধকরণ হলো। আচ্ছা, তারপর আমি ওদেরকে বললাম এই খাট ফাট যা আছে সব খুলে কাল সকালে একদম এই বিছানাপত্র সব নদীতে ফেলে দিয়ে চলে আসবে, আর এগুলো এখানে একদমই রেখো না, কোনোভাবেই এগুলো তোমরা ব্যবহারও করো না। হুম, আমি তাদেরকে বলেছিলাম, এবং তারা আমার কথা মতো আমি ভোরের দিকে ওদের বাড়ি থেকে বেরিয়ে আসি। ওরা তারপরে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল সবকিছু। তারপরে আমার সঙ্গে কথাও হয়।
এখন ওদের বাড়িতে কোনো অসুবিধা নাই, ওরা খুব নিশ্চিন্তে আছে, খুব ভালো আছে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে, কোনো অসুবিধা নেই ওদের মধ্যে। আমি আজকে এপিসোডটা করব বলে তোমার সাথে বসবো, ওদের ব্যাপারটা আলোচনা করবো বলে আমি ওদেরকে ফোনও করেছিলাম। আমি বললাম যে এরকম যে হ্যাঁ আমার ছেলে বলছিল তো ইউটিউব চ্যানেলে আপনার এপিসোড গুলো আমরা দেখি মন দিয়ে। আমি বলছি আপনাদের বাড়ির ঘটনাটা নিয়ে আজকে আমি আলোচনা করব, কোনো অসুবিধা নেই তো? ওরা আমাকে বলেছিল না 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 দাদা, কোনো অসুবিধা নেই, আপনি আলোচনা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর জিজ্ঞেস করলাম সব কেমন আছেন, বললো না দাদা আমরা সবাই খুব ভালো আছি, আপনার আশীর্বাদে, মায়ের আশীর্বাদে সবাই খুব সুস্থ আছে। আমি বললাম মাকে ডাকুন, আমার বড় মাকে ধরে থাকুন, দেখবেন কোনো শক্তিই আপনাদের ক্ষতি করতে পারবে না। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করতে চাই, ওই যে যেই আত্মাটা যে রেলে কাটা পড়েছিল, যার আত্মাটা চলে এসেছিল এই খাটের জন্য, তো তার তো শ্রাদ্ধ করা হয়েছিল এবং খুব ভালো মতনই করা হয়েছিল। একদম। তার কি শ্রাদ্ধে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছিল যে তার আত্মাটা তারপরে একটা প্রেতাত্মায় পরিণত হয়? দেখো, প্রথমত তুমি এটা জেনে রাখো, অপঘাতে মৃত্যু মানে সে চিরকালই ভূত থাকবে, যতদিন না পর্যন্ত গয়ায় গিয়ে তার পিণ্ড নিবেদন করা হচ্ছে বা তার মোক্ষ লাভ বা মুক্তি ঘটছে, আত্মার নিবৃত্তি ঘটছে। আচ্ছা, ভূত তো থাকবেই। শ্রাদ্ধটা কি কারণে করা হয়? শ্রাদ্ধের মূল কাজ হচ্ছে তোমার আত্মার শান্তি কামনা বা তার একটা পারলৌকিক ক্রিয়া, মৃত্যুর পর একটা তার মানে শ্রাদ্ধ করা, যেটা হয়, যেটা সবাই করে। মূল্যে তো শ্রাদ্ধ সবারই হয়, তারপরও তো সবাই ভূত হয়ে মানুষকে ধরে, দুষ্টুমি করে, এদিক ওদিক করে মানুষকে ভয় দেখায়, বিচ্ছিরি ব্যাপার করে। তো মৃত্যুর পর তো শ্রাদ্ধই হচ্ছে পরবর্তী গতি। আর তারপর তো তারা তাদের কর্মকাণ্ড তো তারপরেও করে বেড়ায়। মানে শ্রাদ্ধের কোনো ত্রুটির কারণে যে অতৃপ্ত তা কিন্তু নয়। শ্রাদ্ধে তার যে দান, তাকে উদ্দেশ্য করে যে জিনিসগুলো অর্পণ করা হয়েছিল, সেগুলো সে কিন্তু গ্রহণ করেছিল, আন্তরিকভাবে গ্রহণ করেছিল। এই আত্মা মৃতপ্রায় অবস্থায়, মানে দূষিত আত্মা বা যাই বলো না কেন, মানে অতৃপ্ত বা ভূত, সে কিন্তু তার উদ্দেশ্যে অর্পণ করা শ্রাদ্ধের উপাদান সামগ্রীগুলো কিন্তু সে গ্রহণ করেছিল আন্তরিকভাবে, তার ভালো লেগেছিল সেগুলো। এবার আমরা তো জানি যে মৃত্যুর পর তো আত্মার শ্রাদ্ধের সময় অবশ্যই আসে, তার শ্রাদ্ধ কেমন ভাবে হচ্ছে সে দেখতে আসে, তার উদ্দেশ্যে খাবার দাবার দেওয়া হয়, হ্যাঁ, তার আত্মা শান্তি কামনা এত কিছু হচ্ছে, সে তো তার বাড়িতে আসবেই, তাই না? তো মানে কাজ ঠিকঠাক হয়েছিল, কিন্তু তার যে দান সামগ্রী, তার প্রতি তার একটা মায়া থেকে গিয়েছিল, তার একটা দৃষ্টি থেকে গিয়েছিল, বুঝতে পারলে? এবং সেটা অন্য কেউ ব্যবহার করছে, সেটা তার সহ্য হয়নি, এক। আর দুই হচ্ছে, অন্য কেউ যে ব্যবহার করছে সে আবার অছুচি অবস্থায় ব্যবহার করেছে, এটাই সে ক্ষুব্ধ হয়ে উঠেছিল। এটাই আরো বেশি মানে সমস্যার মূল সূত্রপাত ঘটেছিল। তার মানে যারা ধরো ওই রেলে কাটা পড়ে কোন রকম ভাবে, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, মানে তো সেটা অপঘাতে মৃত্যু, তার মানে তাদের আত্মাটা ওই আশেপাশেই সবসময় থেকে যায়। থাকে থাকে থাকে, অবশ্যই থাকে। একটা অতৃপ্ত, মানে ওই মহিলা বলছে দেখো ওই বাঁশতলায় সে আসছে বাড়ির দিকে গিয়ে, ওই দেখো মাথা নেই, মাথা কাটা লাশ। আমি তখন বলছি কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। বলছে সে আসছে, ওই দেখো মাথা নেই, মাথা নেই, দেখো হেঁটে হেঁটে আসছে, মাথা নেই। মানে রেলের ওপর দিয়ে মাথাটা চলে গিয়েছিল, বুঝতে পারলে, রেলে কাটা গিয়েছিল। তো মাথা কাটা লাশ যেটা ছিল আজকের ভূতের ঘটনা, সেটা এইরকম একটা ব্যাপার ঘটেছিল। তা আমি যে এপিসোড গুলো তোমাদের বলি, বা আমি তো এর আগেও বলেছি, আমার প্রত্যেকটা এপিসোড সত্য, এখানে কোনো রকম ছল চাতুরি বা জলপাইল নেই। এবং আমি ব্যক্তির নামও ঘটনা প্রসঙ্গে বলেও দিয়েছি, কারোর যদি প্রুফ প্রয়োজন হয়, আইডেন্টিটির প্রয়োজন হয়, সে যেন অবশ্যই ভেরিফাই করে, কোনো অসুবিধে নেই। আমরা সমস্ত তন্ত্রের কাজ করি, প্রমাণ দেবো বললে, প্রমাণ নিতে চাইলে দিয়েও দেবো, কোনো অসুবিধে নেই। এবং নিঃসন্দেহে যত ভৌতিক ঘটনা আছে, আমি আমার লাইফে অনেক কাজ করেছি, তুমি আজকের দিনে আমাকে বললে, তাই এটা তারই মধ্যে একটা অন্যতম রিসেন্ট ঘটে যাওয়া ঘটনা তোমার কাছে, এটাই আজকে আমি উপস্থাপন করলাম। থ্যাংক ইউ সুদীপ দা। মানে তোমার থেকে তো এর আগে অনেক কিছু জেনেছি, ঘটনা ছাড়াও আমরা একটা এপিসোড করেছিলাম যেখান থেকে অনেক কিছু জানতে পেরেছি তোমার থেকে, আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পেরেছে আমি আশা রাখি। তো আজকের ঘটনাটা তো মানে আজকের ঘটনাটা খুবই ভয়ানক একটা ঘটনা। মানে তোমার জায়গায় হয়তো তুমি এইসব নিয়ে রয়েছো, কাজ করছো, সে ব্যাপারটা আলাদা, কিন্তু সাধারণ কোনো মানুষ পাশে দাঁড়িয়ে আছে, এবার তার পাশে আর একজন রয়েছে, সে নাকি বলছে, সে যদি বলে যে এরকম মাথা কাটা একটা লাশ এগিয়ে আসছে, তাহলে তার অবস্থা, মানে আমি এখান থেকে শুনছি তোমার বাই ফোনে, মানে ওভার দ্য ফোন শুনছি, তাতেই আমার গায়ে কাটা দিচ্ছে এটা সিচুয়েশনটা শুনে।
মানে একদমই এরকম যদি তাই। সামনে কেউ বলে তাহলে তো অবস্থা পুরো খারাপ হয়ে না, যায়। আমি তোমাকে বলি, তোমার চ্যানেলের উদ্দেশ্যে বলি, যে কোনো ঘটনায় ভূতের কেস তো আমি অনেক সলভ করেছি, এটা তার মধ্যে রিসেন্ট অন্যতম। আরো অনেক ঘটনা, আমি বেলপাহাড়ির ঘটনা তোমাদের বলেছি, অগ্নিদগ্ধ হয়ে এক হুম গৃহবধূ মৃত্যুর পরে বাড়িতে কিভাবে উৎপাত করেছিল এক পুলিশ কর্মীর বাড়িতে। হুম তো আমি তোমাকে বলেওছি, এমনকি আরামবাগের একটি নার্সিং হোম শহরের, সেটাও এরকম করে বন্ধ হয়ে গিয়েছে। তো এটাও তারই মধ্যে একটা অন্যতম ঘটনা। কিন্তু তোমাকে বলি, তোমার এই ভিডিওটা যদি 10,000 লাইক হয় বা 10,000 শেয়ার হয় বা হুম নতুন করে 10,000 যদি সাবস্ক্রাইব বাড়ে, হ্যাঁ হুম আপনাকে বলছি দর্শকদের উদ্দেশ্যে যিনি এখন ঘটনাটা দেখছেন, যদি প্রত্যেককেই এটা করে, তো একটা ডেট করে তারাপীঠে তুমি আসো, আমি লাইভ কিছু অলৌকিক ঘটনা তোমাকে দেখাবো, যেটা ইউটিউব চ্যানেল থেকে লাইভ করবে, যদি 10,000 করে লাইক কমেন্ট শেয়ার হয়। বাহ, সত্যি মানে আমি দর্শকদের উদ্দেশ্যে কথা দিচ্ছি যে তারাপীঠের মাটিতে বসে, মহাশ্মশানে বসে তুমি ইউটিউব চ্যানেল থেকে লাইভ করবে, আমি বেশ কিছু ঘটনা দেখাবো একদম লাইভ, যেগুলো লোমহর্ষক, একদম শ্মশানে বসে দেখাবো, মানে ভূতের অস্তিত্বকে অনুসরণ করাবো এবং দেখাবো। তোমার দর্শকদের উদ্দেশ্যে আমি বলে রাখলাম। নিশ্চয়ই নিশ্চয়ই দাদা নিশ্চয়ই। ভয়ানক একটা ঘটনা আজকে, সত্যি মানে আমি শুনলাম আমারই মানে গায়ে কাটা দিচ্ছে, দর্শকদের তো মানে যারা শুনছেন তারা তো মানে একটা হাড় হিম করা ঘটনা যেটাকে বলে। একদম একদম একদম, আমি আমার দীর্ঘ 7 বছরের তন্ত্র জীবনে আমি বহু ঘটনা সমাধান করেছি। আমরা তো সবই করি, তন্ত্রক্রিয়া যাবতীয় সবকিছু, ভূত প্রেত বাড়ি বাস্তু কাজ বা যাবতীয় অ্যাস্ট্রোলজিক্যাল কাজ সবকিছুই করি। তো আমারও রিসেন্ট 2024-এর শেষ লগ্নে ঘটে যাওয়া এটা একটা আমার কাছে অন্যতম ঘটনা, যেটা তোমার কাছে আজকে একদম জানুয়ারি মাসের অন্তিম পর্বে এসে হ্যাঁ তোমাকে জানালাম। থ্যাংক ইউ দাদা আরো একবার, আর আজকে ঘটনাটা তোমাকে শেয়ার করার জন্য। এরপরে আরো এপিসোড তোমার সাথে করব, একদম তাহলে নিশ্চয়ই করব। আর চেষ্টা করব এরপরে, কারণ আমাদের তোমার সাথে যে মুখোমুখি বসে যে দুটো এপিসোড আমি করেছিলাম সেই দুটো এপিসোডের রেসপন্স খুব ভালো পেয়েছি এবং সবাই খুব পছন্দও করেছে। তো আমার ঘটনা ছাড়াও আরো অনেক কিছু তোমার থেকে জানার আছে, চেষ্টা করবো যদি সামনের থেকে বসে তোমার সাথে কোনো এপিসোড করা যায়। একদম, আজকে নিশ্চয়ই নিশ্চয়ই। একদম, আজকের মতন তাহলে দাদা এই এপিসোডটা এখানে শেষ করব। একদম আহ, একদম, দেখা হবে তোমার সাথে এবং কথা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আর দর্শকদের উদ্দেশ্যও বলি, যদি ঘটনাটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ঘটনা আরো শোনার জন্য। এবং অবশ্যই। সুদীপদা কিন্তু আমাদের চ্যানেলে আসতেই থাকবে, আপনারাও এরকম ঘটনা কিন্তু শুনতে পারবেন, আরো এরকম অলৌকিক সত্যি ঘটনা। তাহলে একদম। দেখা হবে আবার নতুন একটা এপিসোডে নতুন কোনো পডকাস্ট নিয়ে। ততক্ষণ তাহলে ততক্ষণ সবাই ভালো থাকুন, আর অবশ্যই কিন্তু জিনিসপত্র কেনার আগেও সতর্ক থাকুন। একদম একদম। কেমন লাগলো আজকের এই ঘটনাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব যে আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আপনারা শেয়ার করতে চান, তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আপনারাও যদি এরকমভাবে কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের সাথে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করতে চান, তাহলেও আমাদের হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমাদের সাথে মুখোমুখি বসেও সেই অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতন এই এপিসোডটা এখানে শেষ করব। দেখা হবে আবার নতুন একটা এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে বা নতুন কোনো পডকাস্ট নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।